ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমাদের গন্তব্য ইতিহাস ঐতিহ্যমণ্ডিত কাঁচাগোল্লা শহর নাটোর। আমাদের জার্নি শুরু হচ্ছে কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেসে। স্টেশন প্রবেশ করতেই আমাদের ওয়েলকাম হয় এক পশলা বৃষ্টির সাথে। পঞ্চগড় এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। ঢাকা এবং পঞ্চগড় মধ্যে চলাচলকারী 8 নম্বর পঞ্চগড় এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে ট্রেন ছেড়ে গেল কমলাপুর স্টেশন থেকে। ঢাকার আলোক ঝলমল পথের পাশ দিয়ে ছুটে চলছে আমাদের ট্রেন। আস্তে আস্তে শহর শেষ হতেই আমরাও চলে গেলাম ঘুমের রাজ্যে। প্রায় 1 ঘুমেই আমরা পৌঁছে গেছি নাটোর স্টেশন। ট্রেনটি লেট থাকায় একদম ভোরে আমরা পৌঁছে গেছি নাটোর স্টেশন। এবার নাটোর স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য নাটোর 0 পয়েন্ট বা মাদ্রাসা মোড়। সেখানে আমরা হোটেল চেকিং করব। সামনে আপনারা যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা মোড়। মাদ্রাসা মোড়ের ঠিক পাশেই আমাদের হোটেল মিল্লাত আবাসিক। হোটেলটি মাঝারি মানের, তবে মিডল পয়েন্টে হয় আমাদের সব কয়টা ডেস্টিনেশন কভার করার জন্য পারফেক্ট লোকেশন। এবার হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা ছুটে চলছি উত্তরা গণভবনের দিকে। রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এবং ডিসি পার্ক। এরপরে চোখে পড়বে নাটোর পুলিশ সুপারের কার্যালয়, বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র এবং নাটোরের মুক্তিযুদ্ধ গণকবর। ডিয়ার ভিউয়ার্স, পাম গাছের সারির স্বাগতমে আমরা পৌঁছে গেছি নাটোরের উত্তরা গণভবন। এটিকে দীঘাবাতিয়া রাজবাড়ি হিসেবেও অভিহিত করা হয়। আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ির সিংহদ্বার। সিংহদুয়ারের উপরে রয়েছে ঘড়ি। ঘড়িটি উভয় দিক থেকেই দৃশ্যমান। ঘড়িটি ইতালির ফ্লোরেন্স থেকে আনা এবং একদিন চাবি দিলে 7 দিন সঠিক সময় প্রদান করে। রাজবাড়ির চতুর্দিকে পরীক্ষা খনন করা রয়েছে। তখনকার সময়ে এই পরীক্ষা পার হয়ে জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য একটি মুভেবল ব্রিজ ব্যবহার করা হতো, যাকে স্থানীয়রা জাদুর চং বলতো। এবার চলুন জেনে নেওয়া যাক এই রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। 1706 সালে নাটোর রাজের গোড়াপত্তন হয় রাজা রামজীবনের হাত ধরে। তার দত্তক পুত্র রামকান্তের সাথে বিয়ে হয় রানী ভবানীর। তবে রাজা রামজীবনের একজন সুদক্ষ দেওয়ান ছিল দয়ারাম। রাজা দয়ারামের প্রতি প্রসন্ন হয়ে দীঘাপাতিয়ায় তাকে কিছু জমি দান করেন। সেখানেই তিনি বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এর কিছু সময় পর যশোরের রাজা সীতারাম রায় বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর সাথে বিদ্রোহ শুরু করে। নাটোর রাজের দেওয়ান দয়ারামের সহযোগিতায় যশোরের রাজা সীতারামের বিদ্রোহ দমন করে তাকে নাটোরে বন্দী করা হয়। এ সময় দয়ারামকে জাহিগীরদার উপাধিতে ভূষিত করা হয়। যশোর রাজদের লুণ্ঠিত প্রচুর ধন সম্পদ এবং সীতারামের গৃহদেবতা কৃষ্ণজির মূর্তিসহ রাজা রামজীবনের হাতে দয়ারাম অর্পণ করে। এতে খুশি হয়ে রাজা রামজীবন দেওয়ান দয়ারামকে বগুড়া সারিয়াকান্দিতে নওখিলা পরগনা দান করেন এবং এটি ছিল দীঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারি। 1734 সালে রামজীবনের মৃত্যুর পর রাজা হন তার দত্তক পুত্র রানী ভবানীর স্বামী রামকান্ত রায়। রামকান্ত রাজা হলেও প্রভাবশালী দেওয়ান দয়ারামই সকল রাজকার্য সম্পাদন করতে থাকে। 1748 সালে রামকান্ত মৃত্যুবরণ করলে কোনো বংশধর না থাকায় নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীকে জমিদারি অর্পণ করে। রানী ভবানী ছিলেন অত্যন্ত চৌকস ও বুদ্ধিমতী। দয়ারাম যাতে তার রাজকার্যে কোনো ব্যাঘাত না ঘটায় সেজন্য রানী ভবানী তাকে আরও বেশ কিছু পরগনা প্রদান করে। পরবর্তীতে 1760 সাল নাগাদ রানী ভবানীর প্রদানকৃত যশোর ও পাবনায় বেশ অনেকগুলো পরগনা মিলিয়ে পূর্ণাঙ্গ জমিদারির গোড়াপত্তন হয়। 1897 সালের 12 জুন এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প বাংলায় আঘাত হানে, যা প্রায় 18 মিনিট ব্যাপী স্থায়ী ছিল। তৎকালীন প্রায় সকল প্রাসাদই সেই ভূমিকম্পে ধূলিসাৎ হয়। পরবর্তীতে ষষ্ঠ রাজা প্রমোদনাথ এটি পুনর্নির্মাণ করেন। কথিত আছে তিনি ইংরেজ বিশেষজ্ঞ চিত্রকর প্রকৌশলীদের পরামর্শে 1897 থেকে 1908 সাল পর্যন্ত প্রায় 11 বছর ধরে ছোট বড় মিলিয়ে প্রায় 12টি প্রাসাদ নির্মাণ করেন। দেশ ভাগের পর 1966 সালে এটিকে গভর্নরস হাউস হিসেবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন করা হয়। 1972 সালে মূল প্রাসাদে মন্ত্রিসভার একটি বৈঠকও এখানে অনুষ্ঠিত হয়। আজকের মতো এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নাটোর রাজবাড়িতে।